স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যেসব খবর হয়, আমরা যেগুলো শিরোনাম হতে দেখি সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। আমিনুল ইসলাম কাগজি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং এমন একটা সময় কথা বলছি যে সময়টাতে আসলে চারপাশে তেমন কোনো সুখবর নেই। যে তথ্য আমার হাতে, বন্যার পাহাড়ি ধস চলছে, 7টা জেলার কথা যদি আমরা চিন্তা করি, মৃত্যু 44-এর বেশি ঠেকেছে এবং এখন পর্যন্ত 10 লাখেরও বেশি পরিবার আসলে পানিবন্দী, ক্ষতিগ্রস্ত রয়েছে। প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 কোটি টাকা অনুদান নিশ্চিত করা হয়েছে বটে, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে অনেক প্রশ্ন আসছে যে আমরা কি জানতাম না এরকম বিপদ হতে পারে? আমাদের আগে থেকে আসলে কোনো প্রস্তুতি ছিল না? মানে প্রকৃতির সাথেও আমরা নানা রকম বিরূপ আচরণ করেছি। আমরা আলাপ করার চেষ্টা করব এবং বলে রাখি দর্শক, পুরো আয়োজন জুড়ে তো আপনারাও আছেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে অনলাইনে অতিথিরাও যুক্ত হবেন, আমরা তাদেরকেও প্রশ্ন করব। দর্শক, আমরা মূলত আগে যেই বন্যা এবং পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি ইসলাম কাগজি, আমরা আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং এই আলাপে আপনিও আছেন, আপনিও প্রশ্ন করতে পারেন। শুরুতে যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আমন্ত্রণ আপনাকে একাত্তর জানালে। এবং এই জার্নালে আসার আগে 11টা সংবাদ সংযোগে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম এবং যত ধরনের আসলে মন খারাপের চিত্র থাকতে পারে সবটাই আসলে আপনার ফ্রেমে আমরা দেখেছি। এখানে নিম্নাঞ্চল পানিবন্দী হওয়ার খবর আমরা যেমন পেয়েছি, এখানে নানামুখী জটিলতার কথা, এবং আপনি যত গভীরে যাচ্ছিলেন তত বড় বড় সংকট এখানে এসছে। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত বন্যা বা এই প্লাবনের কি খবর আছে, সবশেষ আপডেটটা জানাবেন। এবং আপনার ইনভেস্টিগেশন আসলে কি বললে যে কি কারণে আসলে ভোগান্তিটা এবার এত বেশি হলো? রাকিব, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলি যে কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে যে 3টি জেলা এবং বৃহত্তর চট্টগ্রাম প্লাবিত হয়েছে, প্রচুর মানুষ আসলে ভোগান্তির মধ্যে পড়েছে। আজকে আমরা গিয়েছিলাম কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী নতুন যে উপজেলা হয়েছে, সেখানে আমরা দেখছিলাম যে মানুষের মধ্যে যে ভোগান্তি, বিশেষ করে এখন তো আসলে প্রায় 5-6 দিন কেটে গেল, কিন্তু ত্রাণ পর্যাপ্ত আসলে তারা পাচ্ছেন না। ফলে তারা বলছেন যে পানির জন্য তারা আটকা পড়ছেন, তাদের মধ্যে খাবারের সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে, মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আসলে যাচ্ছেন। এবং আপনি জানতে চেয়েছেন যে আসলে এটার কারণটা কি। আমরা জেলা প্রশাসক সহ আমরা পানি উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এবছরের যে গত 7 দিন বা 6 দিন যে বৃষ্টি হলো, সেটি অন্য বছরের তুলনায় দ্বিগুণ। মানে তারা যে ধারণ ক্ষমতা রাখতে পারে খালগুলো বা নদীগুলো, তার চেয়ে প্রায় দ্বিগুণের মতো বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি খাল এবং নদীগুলো ভরাট হয়ে গিয়েছে দীর্ঘদিন, সেগুলো আসলে করা হয় না, সংস্কার করা হয় না কিংবা খনন করা হয় না। স্লুইস গেটগুলো যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত পড়ে রয়েছে। এবং আরেকটি বড় জিনিস আমরাও দেখেছি, সেগুলো পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়নি। আপনি জানেন যে সমুদ্র তীরবর্তী এবং এটা নদী তীরবর্তী এলাকা, ফলে ফসল ফলানোর জন্য বাঁধ দেওয়া হয়, কিন্তু এই এলাকাগুলোর আশেপাশে যে বাঁধগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে বৃষ্টির পরে যে পানিটা জমছে, সেই পানিটা যে বের হয়ে সমুদ্রে, নদীর মাধ্যমে সমুদ্রে যাবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে কিন্তু পানি জলাবদ্ধতা হয়ে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে এবং বন্যা সৃষ্টি হচ্ছে এবং মানুষ ঘরবাড়ির মধ্যে আটকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি যে এই কক্সবাজার জেলায় প্রায় 660-এরও অধিক আপনার শেল্টার হাউস বা আশ্রয় কেন্দ্র যদি আমরা বলি, তা খুলেছিল আপনার প্রশাসন। কিন্তু আমরা আজকে জেলা প্রশাসকের সাথে কথা বলে এবং নিজেরাও খুঁজে দেখলাম মাত্র 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে হচ্ছে আপনার যারা বন্যা দুর্গস্ত রয়েছেন তারা সেখানে বসে জন্য বা আশ্রয়ের জন্য গিয়েছেন। আর ম্যাক্সিমাম প্রায় 600-এরও অধিক আশ্রয় কেন্দ্র ফাঁকাই পড়ে রয়েছে। এইটা একটা বড় সংকট। আমরা ভোগান্তির মধ্যে যারা পড়েছেন, বিশেষ করে বাড়িতে আটকা, তাদের সাথে কথা বলছিলাম, তারা কেন যাননি। তারা বলছেন যে প্রশাসনের থেকে তারা সেই উদ্যোগটা আসলে পাননি এবং তাদের মধ্যে এক ধরনের ভয় আছে যে সেখানে যাবেন, সেখানেও আসলে থাকার সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে এবং অনেক মানুষ একসাথে থাকবেন, বিভিন্ন ধরনের সমস্যা তারা পড়তে পারেন। ফলে তারা তাদের ঘরটিকেই নিরাপদ মনে করছেন। আরেকটি সমস্যা মনে করছেন যে ঘর ছেড়ে আসলে যাবেন,
সেখানে চোরের উপদ্রব হতে পারে বা ডাকাতের উপদ্রব হতে পারে, এই ধরনের সমস্যার জন্য তারা নিজের ঘর ছাড়তে চায়নি এবং এর ফলে কিন্তু আমরা অনেককে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে বা মারা গিয়েছে বলে কিন্তু আমরা জেনেছি। ফলে এই সংকটগুলো যে সৃষ্টি হয়েছে সেগুলো আমি বলবো একদিনে সৃষ্টি হয়নি, সেটা দীর্ঘদিনেই আসলে সৃষ্টি হয়েছে এবং এখানে একটা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বন্যা হতে পারে সেটা কিন্তু আগামী একটা পূর্বাভাস ছিল। জেলা প্রশাসনের সাথে কিন্তু কথা বলেছেন যারা জেলা প্রশাসনের বিভিন্ন কমিটিতে থাকে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার একটা কমিটি রয়েছে প্রত্যেকটা জেলায়, সেই জেলায় যারা ছিলেন এই কক্সবাজার সহ বান্দরবান বা আশেপাশের, তারা কিন্তু বলছিলেন যে তারা অগ্রিমভাবে যে প্রশাসনকে জানিয়েছে এই ধরনের একটা ভোগান্তি আসতে পারে বা দুর্যোগ আসতে পারে। অনেকগুলো তথ্য তো জানিয়ে দিলেন। এই ফাঁকে একটা বিষয় একটু যুক্ত করবেন। আমরা জানি এই দুর্যোগে প্রথম আঘাতটা এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে 5 জন নিহত হয়েছিলেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোর কি অবস্থা আছে একটু বলবেন আমাদেরকে? আচ্ছা, উখিয়াতে আমাদের কুতুপালংয়ে যে রোহিঙ্গা ক্যাম্প যেটি রয়েছে সেখানে গত 2 দিন আগে বা 3 দিন আগে আপনার ভবন দোষে বা ভূমিদোষে 5 জন মারা যায়। ঠিক তার একদিন আগে কিন্তু 8 জন মারা যায় এবং যেদিন 5 জন মারা যায় সে 5 জনই কিন্তু শিক্ষার্থী ছিল, শিশু ছিল এবং সেইখানে মূলত যে সমস্যাটা হয়েছে আপনি জানেন যে এটা পাহাড় অধ্যুষিত এলাকা এবং পাহাড় কেটে কেটে সেখানে ঘরবাড়ি করা হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ সেখানে পাহাড় কাটছেন এবং সেটা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন যারা রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই পাহাড় কেটে কোনো বসবাসের জায়গা করা যাবে না, কিন্তু সেটা অমান্য করা হচ্ছে এবং রোহিঙ্গাদেরকে রাখার জন্য যে বাসস্থানগুলো তৈরি করা হয়েছে এবং অনেক বাঙালিও যেখানে বসবাস করছেন সেটা আসলে পাহাড় কেটে করা হচ্ছে এবং এই কারণে যখন একটু মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মাটিগুলো নরম হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার পর সেই মাটিগুলো ধসে পড়ছে এবং ঠিক পাহাড়ের নিচে আমরাও দেখছিলাম পাহাড়ের যে পাদদেশে সেখানে ঘরবাড়িগুলো হওয়ার কারণে মাটি পুরোটা সে ঘরের মধ্যে চাপা পড়ছে এবং মানুষ মারা যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে এখনো আশঙ্কা রয়েছে যে কোনো সময় আবারও ভূমিধস ঘটতে পারে। এখন পর্যন্ত সেখানে মাদ্রাসা, স্কুল বা যেগুলো রয়েছে পড়াশোনার কেন্দ্র সেগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে এবং সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। আমরা সেখানকার যিনি কর্মকর্তা রয়েছেন মিজানুর রহমান, তার সাথেও যোগাযোগ করেছি, কথা বলেছি, তাদের মাধ্যমে জেনেছি যে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এবং মোহন, অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন এবং বোধ করি এই তথ্যগুলো নিয়ে আমরা আলাপ করতে পারবো। আগে তো জানিয়েছি আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি তো আছেনই এবং এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি আক্তার মাহমুদ এবং আমরা এখানে পাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ আল আমিন। আপনাকে দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব আক্তার মাহমুদ, একটা বিষয় আসলে আপনার কাছ থেকে শুধু একটু জানবো। আমার সহকর্মী আসলে যে তথ্যগুলো জানাচ্ছিলেন তাতে তো একটা বলছিল যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, খাল ভরাট হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা 600-এরও বেশি আশ্রয় কেন্দ্র আছে যেখানে মাত্র 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে মানুষ গেছেন, বাকিগুলোতে যাননি। এবং কেন যাননি তারা বলছিলেন যে তাদেরকে আসলে ওই বার্তাটা দেওয়া হয়নি, ওই অ্যাওয়ারনেস তৈরি করা হয়নি। ক্যাম্পের খবর আমরা জানলাম 5 জন তো মারা গেছেন, তার আগে 8 জন মারা গিয়েছিলেন, এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যা যা ছবি দেখা যাচ্ছে তাতে আপনার কোথায় কোন গলতটা চোখে পড়ছে আসলে ব্যবস্থাপনার মধ্যে? আসলে বাংলাদেশের প্রত্যেকটি শহরেই জলাবদ্ধতার সমস্যা আছে, কিন্তু চট্টগ্রাম কিংবা কক্সবাজার, রামু এই যে অঞ্চলটা আছে সে অঞ্চলে কিন্তু পাহাড়ি অঞ্চল এবং নিচে ঢালে হচ্ছে শহরগুলো অবস্থিত। সুতরাং সেখানকার যে পানি নিষ্কাশন পদ্ধতি এবং পানি নিষ্কাশনের যে চরিত্র সেটা অন্যান্য শহরের তুলনায় আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং আপনাদের রিপোর্টে যেভাবে এসছে যে খালগুলো ভরাট হয়ে গেছে এবং সেখানে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে, এছাড়াও খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে যত্রতত্র অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি হয়েছে যেটি পানি চলাচলে বাধা সৃষ্টি করে, এরকম ঘটনা ঘটেছে। দেখেন, প্রত্যেক বছরে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রচুর মানুষ কিন্তু মারা যায়। এই বছরে এই ঘটনাটি ঘটেছে। আমি কিছুদিন আগেই সেভ দ্য চিলড্রেন এবং স্থানীয় বান্দরবন এবং চট্টগ্রামের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে পাহাড় ধসে করণীয় কি এবং সেখানকার স্থানীয় প্রশাসন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা কে কিভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে ঘটনাটি ঘটলো গত কয়েকদিন ধরে, যে ক্রমশ মানে অবিরতভাবে যে বৃষ্টি হয়েছে, এটার কিন্তু আগে থেকেই আমাদের জানা ছিল এবং পত্রপত্রিকাতে এসছে, মিডিয়াতে এসছে যে বৃষ্টির পরিমাণ কেমন হবে, এই বিষয়গুলো এসছে। আপনারা জানেন
যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এভাবে বলা হয়ে থাকে, যখন দিনে 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয় তখন সেখানে কিন্তু পাহাড় ধসের সংখ্যা ঝুঁকি অত্যন্ত বেশি বেড়ে যায়। তো এখানে আমরা দেখলাম যে কক্সবাজারে এই ধরনের ঘটনা ঘটেছে, চট্টগ্রামেও ঘটেছে। তা আমাদের একটা জিনিস কি, এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ রাকিব, এটা খেয়াল করবেন যে এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নামে কোনো জিনিস নাই, স্থানীয় প্রশাসক দিয়ে এটা চালানো হয়। ফলে এখানে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু আছে, যে স্থানীয় মানুষজন আছে তাদেরকে যে মোবিলাইজ করা, তাদেরকে কোনো একটা আস্থার মাধ্যমে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, একটা স্থানীয় উদ্যোগ, এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড ভাবে অভাব আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। শুধুমাত্র প্রশাসন দিয়ে আপনি এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন আর সেটা মানুষ সেভাবে চলবে, এটাও কিন্তু আমি আশা করি না। তো তাছাড়া দুর্যোগ কমিটি আছে স্থানীয় পর্যায়ে, সেগুলো কিন্তু কাজ করেনি। তো সব মিলে আমি বলবো যে এখানে অবশ্যই আমাদের জানার ব্যাপার ছিল, অবশ্যই আগে জানতো। এখানে যে আর্লি ওয়ার্নিং, সেগুলো পরিষ্কার করে মানুষের কাছে পৌঁছানো, এবং যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষ বসবাস করছিল সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া, এই কাজগুলো হয়নি। একদম একদম। আমি নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো এবং ডক্টর মোহাম্মদ আলামিন আপনার কাছেও আমার অনেক কিছু জানতে চাইবার আছে। তার আগে আমিনুল ইসলাম কাকুজি, একটা বাস্তবতা সবসময় আমাদেরকে ফেস করতে হয়, সেটা হচ্ছে যখন বৈরী আবহাওয়া হয় আমরা জানি যে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটবে এবং স্থানীয় প্রশাসন সেটা জানে এবং তারা মাইকিং করে মানুষদেরকে নিরাপদে আসতে বলে, এবং তারা বেশিরভাগ সময় নিরাপদে আসতে চায় না। যখন আমরা তাদেরকে জানতে চাই যে কেন আসতে চান না, তখন তারা যুক্তি দেখায় আমি একবার এই জায়গা ছেড়ে দিলে এই জায়গায় আমি আর আসতে পারবো না, তার মানে জীবন গেলে যাক, আমি জায়গা ছাড়বো না। মানে আপনার মনে হয় কি না তাদের প্রতি আমাদের মনোযোগের ঘাটতি আছে, পুনর্বাসন বা অন্য কোনো পরিকল্পনা অভাব আছে যে কারণে এই পরিস্থিতি? পুনর্বাসনের ব্যাপারটা আছে। আর 2 নম্বর কথা হলো, বেশিরভাগ মানুষ, আমি বেশ কয়েকটা এরকম দুর্যোগের ব্যাপারে আমার একেবারেই কাছ থেকে দেখা, তাদের সাথে কথা বলে জানা, যেমন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরও কেউ তার ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তাদেরকে জোর করে, আমি একবার কক্সবাজারে ছিলাম, সেখানে ডিসি পরবর্তীতে তাদেরকে অনেকটা ফোর্সফুলি তাদেরকে ওখান থেকে উঠে এনে তারপরে বিভিন্ন জায়গায় রেখেছে। তারা আসতে চায় না এই কারণে, ওই যে যারা এই সমস্ত ভালনারেবল জায়গায় বসবাস করে তারা যেন প্রকৃতির সঙ্গে এই ধরনের লড়াই করে বেঁচে থাকতে অভ্যস্ত। এটা প্রকৃতিগত কারণেই আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। তো ওরা আসতে চায় না যে গেলেই পরে আমার ঘরে বাড়িতে যা থাকবে সেটা কেউ না কেউ নিয়ে যাবে। তাদের মানে এই ধরনের একটা সন্দেহ থাকে, যা আছে সেটা হয়তো চুরিচামারি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে। এটা একটা একেবারে নিজের বাস্তব ভিটা, সেটাই ছেড়ে আসতে চায় না। আর আপনি যেটা বলছেন যে এই জায়গাটা মনে হয় থাকবে না, এখানে থাকবে না বিষয়টা না, এ যেতে চায় না তারা, মানে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। ওই যে দেখলেন না যে 126-27টা আশ্রয় কেন্দ্র, সেখানে প্রায় দেখা, হ্যাঁ 600 প্লাস, সেখানে 600-র বেশি আশ্রয় কেন্দ্র ফাঁকা পড়ে আছে, সেখানে যেতে যাচ্ছে না। সেখানে তো একটু নিরাপদে থাকতে পারতো, তো জীবনটা বাস্তব, সেখানেও তারা যেতে চায় না। প্রশাসনের ঘাটতি আছে, প্রশাসনের ঘাটতি যে আজকে না হয়, আমি ওই আমার আগে যিনি বলছিলেন যে স্থানীয় প্রশাসন বলতে কোনো কিছু নেই, জনপ্রতিনিধি নেই, কিন্তু জনপ্রতিনিধি নেই এই কথা আমরা একেবারে বলতে পারবো না, কেননা সব জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিন্তু আছে এবং প্রশাসনের নেতৃত্বেই আছে। তাদের যে এখানে হয়তো পার্লামেন্টে আছে, এখানে হয়তোবা আমি একটু কথা বলবো, এখানে হয়তোবা সামান্য ঘাটতি যে জায়গাটা আছে, যে বৃষ্টি পরিমাণটা কিরকম হবে এইটা আগে ভাগে হয়তো তাদের জানানো যায়নি, আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার একটা ধারণা ছিল, যেন আক্তার মাহমুদ একটু পরিষ্কার করবেন, আগে থেকে তো একটা আইডিয়া ছিল যে কি পরিমাণ বৃষ্টিপাত এবার হতে পারে। জি, এটা পরিষ্কার ভাবে এসেছিল, পেপার পত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, এবং কত পরিমাণ বৃষ্টি হবে, কোথায়, কোন বিভাগে এবং কোন জেলাতে কত মিলিমিটার বৃষ্টি হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তথ্যগুলো আছে। কিন্তু এটা জানার পরও, আমি বলতে চাচ্ছি, এটা যে জানার পরও তারা কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে বা কোনো জায়গায় কিন্তু যায়নি তারা। এখন আমাদের এখানে যে আপনি হয়তো বলতে পারেন যে ইনফরমেশনের ঘাটতি থাকতে পারে, এখন কিন্তু কোনো মানুষের কাছে আর ইনফরমেশন ঘাটতি থাকে না, সবাই কম বেশি জেনে ফেলে এবং একজন আরেকজনকে জানিয়ে দেয়, এবং এই জানার পরও
তারা তার ওই ঘরটা ছেড়ে যায় না, যেতে চায় না। আমি এইটাই বলতে চাচ্ছি, তারা তাদের ঘরটা ছেড়ে যেতে চায় না। এটাই হচ্ছে মূল সমস্যা আমাদের এখানে, যে এই যে 600 আশ্রয় কেন্দ্র কোনো ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ যেতে চায়নি ওই কারণে যে তার জায়গাটা অথবা তার ঘরে বাড়ি যা কিছু সঞ্চিত আছে সেইটা মনে করে যে এটা বেহাত হয়ে যেতে পারে, যে কেউ নিয়ে যেতে পারে। আবারও আলাপ করবো, একটা ছোট্ট বিরতিতে আমাকে যেতেই হবে। আমি ডক্টর মোহাম্মদ আলামিন, একটা প্রশ্ন আমার কাছে করে যাই, কারণ অনেকেই এটা বলছেন যে আমাদের প্রকৃতির যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা স্রেফ প্রতিশোধ, কারণ আমরা দীর্ঘদিন ধরে এত অবিচার করেছি প্রকৃতির উপরে, সেটা বৃক্ষ কেটে হোক, পাহাড় কেটে হোক, যে করেই হোক, তার একটা রিটার্ন আমরা পাচ্ছি। আদৌ তাই নাকি আসলেই পরিবেশের একটা বড় পরিবর্তন আমরা দেখছি, যে কারণে আমরা সাফার করব? বলে রাখি এ পর্যায়ে আমাদের আরো দুজন সহকর্মী যুক্ত হবেন। কক্সবাজার থেকে, রাঙামাটি থেকে থাকবেন নচিংছা রাখাইন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন, এবং বান্দরবান থেকে সহকর্মী জহির রায়হান, তিনিও থাকবেন। তাদের কাছ থেকে আপডেট নেব। তবে তার আগে ডক্টর মোহাম্মদ আলামিন, যেই প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যা আমরা দেখছি, আমরা এটা প্রকৃতির প্রতিশোধ হিসেবে ধরে নেব নাকি প্রকৃতির পরিবর্তন হিসেবে ধরে নেব? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি ৭১ টিভির সকল দর্শক এবং শ্রোতাকে সালাম জানিয়ে আপনারই উত্তর দিচ্ছি। জি, অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন কথা দুটোই সত্যি। নেচারও তার প্রতিশোধ নিচ্ছে, এটাও সত্যি। তেমনি বিষয়টার সাথে ক্লাইমেট চেঞ্জও সিরিয়াসলি জড়িত। কারণ আপনাকে বলে আমি, নেচার এভাবে প্রতিশোধ নিচ্ছে যে যখনই আমি দেখলাম যে মিডিয়াতে ৪৪ জন আমাদের বাসিন্দায় মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত বেদনাদায়ক, এবং এগুলা সব ম্যাক্সিমামে আপনার মাটি চাপা পড়ে পাহাড় ধস হয়ে ওনারা মৃত্যুবরণ করেন। এইটা হলো একটা ব্যাপার। হলো পাহাড়ের গায়ে যখন আপনি আঁচড় দিবেন, মানে এক কোদাল মাটি কাটবেন, ধরেন নিচ থেকে আপনি কিছুই না, ভাবলেন যে কি হয়েছে, আমি নাহলে 2 ওরা মাটি কিনে নিয়ে গেলাম, তখন পাহাড় কিন্তু তাকে আবার ঠিক করে, সে একরকম ফিট হয়ে থাকে, তার একটা বিশিষ্ট, এটাকে বলে অ্যাঙ্গেল অব রিপোজ। পাহাড় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিজেকে ফিট করে রাখে। যেই মাত্র আপনি কাটলেন, সেই মাত্র তার অ্যাঙ্গেল অব রিপোজটা নষ্ট হয়ে গেল, তখন সে আবার নিজেকে ওইটা ফিক্সড করে। এছাড়া যখন বৃষ্টিপাত হয়, তখন প্রথমে স্প্লাশ ইরোশন বলে এটাকে, মানে বৃষ্টির ফোঁটাটা পড়লো, তারপরে এটা ছড়িয়ে গেল। যদি বৃষ্টির ফোঁটা যদি খুব জোরে পড়ে, বেশি পড়ে, তত বেশি স্প্লাশ ইরোশন হয়। স্প্লাশ ইরোশন হওয়ার ফলে যে পুরো উপর থেকে একটা রিল বা শীট হিসাবে মাটিগুলা চলে আসে, যদি উপরে কোনো আচ্ছাদন না থাকে। আপনাকে বুঝতে হবে, যেমন টেকনাফে উখিয়ার যে ঘটনাগুলো ঘটেছে, 13 জন শিক্ষার্থী এবং শিক্ষক মারা গিয়েছেন মাটি চাপা পড়ে। এটা স্ট্রেট, আর কিছু না, মাটিটার উপরে কিছুই ছিল না, এবং সেটা পুরোটা এসে চাপা দিয়েছে পাহাড়ের সেই অংশটা। এই যে এইটুকু, এইভাবে আমি দেখেছি। এর আগের বক্তাও বলে গেছেন যখন, যে এনারা কেউ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, এই ধরনের সমস্যা হয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার এইভাবে পাহাড় ধসে পড়লো, তখন আমি ইউনিভার্সিটির প্রক্টর। আমি এক জায়গায় গেলাম, ওনাকে বললাম যে এখানে থাকা যাবে না, কারণ ওনার বাড়ির অর্ধেকটাতে কাদা ঢুকে গেছে, কিন্তু ভদ্রমহিলা বেরোবেন না, বয়স্ক ভদ্রমহিলা। কারণ কি? খুবই তুচ্ছ কারণ, ওনার 2টা মুরগি বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাগুলা না নিয়ে গেলে উনি যাবেন না। এবার খুব বেশি দূরেও না যে নিয়ে যাওয়া আমাদের। শেষে আমাকে ওই মুরগি আগে ধরতে হয়েছে মানুষজন দিয়ে, তারপরে ওনাকে আমি নিয়ে গেছি। মানে এইভাবে খুবই তুচ্ছ কারণেও আপনার অনেক সময় ওনারা জায়গাটা ত্যাগ করেন না। তারপরে যে সমস্যা হয়, এটা তো আপনারা এখন দেখছেনই। 600টা আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র 26টা আশ্রয়কেন্দ্রে মানুষ গিয়েছে। আমি যদি আপনার কাছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কি ধরনের সমাধান, আমি টেকসই ব্যবস্থাপনার দিকে আসতে গেলে অনেক কিছু সলিউশন পাবো, যেটা ইতোমধ্যেই বিভিন্ন আয়োজনে আপনার কাছ থেকে আমরা পেয়েছি বটে, কিন্তু এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কি করণীয়, যাতে করে কিছুটা হলে আমরা মৃত্যু ঠেকাতে পারি, দুর্যোগ ঠেকাতে পারি? কারণ প্রকৃতির প্রতি আমাদের হাত নেই। একটাই উপায় আপনি এই ধরনের পাহাড়ের গায়ে যে মানুষগুলো আছে, জি,
আপনি ওনাদের উপর থেকে সরিয়ে নিতে হবে। দেয়ার ইজ নো আদার চয়েস অ্যাকচুয়ালি, আপনার জন্য কোনো চয়েস খোলা নাই। এটা একটা। আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন যে এটা কি চেঞ্জিং ক্লাইমেটের ব্যাপার নাকি? জি। হ্যাঁ, এখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আছে। এই একটু আগে আক্তার মাহমুদ সাহেব বারবার বলেছেন যে সবকিছুই এই বলে দেয়া আছে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, কিন্তু এবার কোনো বলে দেয়ার মধ্যে হয় নাই। 200 মিলিমিটার বলেছে, ওখানে হয়েছে 340 মিলিমিটার বৃষ্টি। জি। এই যে অল্প সময়ে অধিক বৃষ্টি হওয়াটা, আমি আপনাদের চ্যানেলে অনেকবার বলেছি, আগেও বলেছি, যেহেতু আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে রিসার্চ করি, এই আগামীতে এইরকম সবসময় হবে, অল্প সময়ে অধিক বৃষ্টি হবে, আবার লম্বা পিরিয়ড ধরে কোনো বৃষ্টিই হবে না, এরকম হতে পারে। হয়তো আজকে বৃষ্টি নিয়ে আলাপ করছেন, জি। সামনে হয়তো আমাকে ডাকবেন যে বিরাট লম্বা পিরিয়ড ধরে খরা হচ্ছে, জি। হতে পারে। কারণ একদম। এইগুলাই হলো নেচারের প্রতিশোধ। নেচার এভাবে প্রতিশোধ নেন। নেচারে যখন হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ আমরা এটাকে বলি, মানে মানুষের ক্লাইমেট চেঞ্জকে, ক্লাইমেট অলওয়েজ চেঞ্জিং, বাট এটাকে এক্সপিডেট করেছে, অ্যাক্সিলারেট করেছে মানুষের কর্মকাণ্ড। একদম, আপনার বক্তব্য বরাবরই স্পষ্ট, আগে জানিয়েছি। আমার সঙ্গে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগুজি, তিনি হয়তো আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। জি। প্রশ্নের জবাব আসলে উনি দিয়েই ফেলেছেন জি। যে এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা, সেটা হচ্ছে তাদেরকে উদ্ধার করা এবং তাদের মধ্যে জি। ত্রাণ তৎপরতাটাকে বৃদ্ধি করা, এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে চিকিৎসা। কেননা পানি নেই, পানি তো এত মানুষের পানি সরবরাহ করা, সুপেয় পানি সরবরাহ করা, তারপরে তাদের খাদ্য, এখন তো শুকনো খাবার দিতে হবে, শুকনো খাবার দূর থেকে মানে শহর থেকে নিয়ে যেতে হবে, যে শহরে এখন পানি একেবারে মানে টুইটুম্বর করছে, এখান থেকেও কিভাবে নিয়ে যাবে। তো এই সমস্যা সমাধানের কথা হয়তোবা আমরা একটু জানতে পারি যে এই মূলত এই যে মানে সমস্যা, এর আগে তো এত দ্রুত পাওয়া যায়নি। তো তাদের জীবন ধারণের জন্য এখন আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই মুহূর্তে, সেটার একটা ব্যাপার বলতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমাদের এই জাতি ফ্লাড ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত হওয়ার কথা। আমাদের মতো ফ্লাড কেউ কখনো ফেস করেনি, এবং তেমনি এই জাতি বিভিন্ন ঝড় ঝঞ্ঝা সহিষ্ণু এবং দ্রুত অ্যাডাপ্টেশন তারা মেকানিজম ডেভেলপ করে। তবে এখানে আমাদের এইবার যে সমস্যাটা হয়েছে, হঠাৎ করে পানি শহর এলাকাতেও প্লাবিত হয়ে গেছে, যেমন চিটাগং এরিয়াটাতে। এখানে চিটাগাংয়ের মধ্যে এমনি জলাবদ্ধতার একটা সমস্যা ছিল, এটা আরো প্রকট আকারে ধারণ করেছে, যেখানে ফ্লাইওভারের উপরে পানি থই থই করছে, একটা পিকুলিয়ার ব্যাপার। আমি এই কাজ কখনো দেখিনি, এবার দেখলাম, এবং শুনেছি গতবারও ছিল এরকম পানি। তো এখন আপনার কিভাবে এই ত্রাণ নিয়ে মানুষ ওই জায়গায় যাবে, এখানে বিভিন্ন প্রশাসনের এক ধরনের একটা প্রস্তুতি সবসময় থাকা উচিত। কারণ আমরা বলি এমনি যে আমরা অভিযোজনকে বা অ্যাডাপ্টেশনকে মেকানিজম ধরেই আমরা আগামীতে আমাদের বিভিন্ন দুর্যোগগুলোকে প্রতিহত করব বা সহনশীল করে মাত্রায় নিয়ে আসব। যখনই আপনি এই ধরনের চিন্তা করবেন, তখন তো আপনার একটা প্রস্তুতি সবসময় থাকবে যে হ্যাঁ, মানে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একটা প্রস্তুতি থাকবে। সেই প্রস্তুতিটার ঘাটতি চরমভাবে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি প্রফেসর আলামিন আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমি আবারও একটু মাঠের খবরটা নিতে চাই। উচিংচা রাখাইন এবং জহিরান আছেন যথাক্রমে বান্দরবন এবং রাঙামাটির খবরটা নিয়ে। উচিংচা, শুরুতে আপনাকে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমি মনে করতে পারি আপনার সঙ্গে প্রায় 12-13 বছর ধরে আমি বিভিন্ন রকমের দুর্যোগ কভার করার আপডেটগুলো নিয়েছি আপনার কাছ থেকে, কিন্তু এখন যে ছবিটা আপনি দেখছেন, এটা কি আপনার অতীতের এই সময়ে এমনটা দেখেছেন কিনা একটু বলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা ইউনিয়ন পুরোটা পানির নিচে এখন, রাঙামাটির, যদি ভুল না করে দেখি সেটা বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। ওই ইউনিয়নের আপডেটটা একটু বলবেন, কারণ সেখানে কোনো ত্রাণ নিয়ে যাওয়াই যাচ্ছে না। একটা ইউনিয়নের খবর তো আমরা জানি, আপনার দেখা অন্যান্য ইউনিয়নের খবরটা জানাবেন। আগে থেকে ধারণা পাওয়া গিয়েছিল কিনা যে এবার বৃষ্টিপাত সেখানে বাড়তে পারে, কোনো প্রস্তুতি আপনি প্রশাসনের দিকে দেখেছেন কিনা, বন্যার পূর্বাভাস পেয়েছেন কিনা, আপনার অনুসন্ধান আসলে কি পেল উচিংচা রাখাইন? আপনি জানেন যে
সালে 12ই জুন 12ই জুন। রাঙ্গামাটিতে যে 100 পাহাড় ধস হয়েছিল। জন পাহাড় ধস হয়েছিল, আর তখনই কিন্তু যথেষ্ট বজ্রপাত ছিল তখনই। সেই কারণে কিন্তু আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু আমরা মাঠে যেহেতু কাজ করার মানুষ আমরা, সেক্ষেত্রে যেহেতু বজ্রপাত এবং যে কম্পন হয় সেই কারণে কিন্তু একদিকে ভারী বর্ষণ, সেই কারণে পাহাড় ধসটা বেশি হয়েছিল। কিন্তু এবারে সবচেয়ে পাহাড় ধসের পাশাপাশি এই যে আকস্মিক বন্যা, যে প্লাবিত পাহাড়ের ঢলে যে প্লাবিত, বিশেষ করে গতকাল আমি যদি আপনাকে যদি বলি, হঠাৎ করে ওখানে যে রাজস্থলী উপজেলা আছে, সেখানে কিন্তু কখনো, অনেকে বলছে 20 বছর যাবত কখনো এরকম বন্যা হয়নি। আকস্মিক গতকাল রাত 11টার পর থেকে কিন্তু প্রচুর পানি ফেপে উঠছে নদীতে। এরপরে ওখানে অনেক বিশেষ করে প্রায় একটা খামার একেবারে 15টা গরু ভেসে গেছে রাত্রে প্রায় 3টার দিকে। ওটা হচ্ছে রাজস্থলী উপজেলা। ওখানকার মানুষ বলছে যে আসলে প্রায় 20 বছর যাবত এরকম কখনো বন্যা হতে দেখিনি, ওনারা বলছে। আরেকটি যদি বলি, যেমন হচ্ছে বিলাইছড়ি উপজেলা যে ফারুয়া, ওখানে এখনো ত্রাণ পৌঁছাইতে পারেনি, যেহেতু যে স্রোত কাপ্তাই নদীর যে স্রোতটা, যেহেতু বিলাইছড়ির রাইখং নদী, ওইটা প্রচুর স্রোতের কারণে ওখানকার যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন পক্ষ থেকে ত্রাণ নেওয়ার চেষ্টা করলেও কিন্তু আসলে ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছায়নি। আবার ওখানকার যারা স্থানীয় মানুষগুলো আছে, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওখানকার এখনো খাদ্য সংকট, এবং খাদ্য সংকটের পাশাপাশি ওনারা শুধু বলছে, যারা ওখানকার স্থানীয় পাহাড়িরা রয়েছেন, ওনারা বলতে চাচ্ছেন, আমাদেরকে বলছে বারবার, আমাদের যারা বয়স্ক আছে তাদের খাবার দরকার নেই, শুধু বাচ্চাদের জন্য কোন রকম খাবার ব্যবস্থা করে দেন, এমনই আমাদেরকে বারবার ওনারা বলছেন। পাশাপাশি এক কাপড়ে এখন রয়েছে বলে এমনকি আমরা জানতে পেরেছি। তবে আমরা কিছুক্ষণ আগে আজকে সারাদিনে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা চেষ্টা করছেন এবং উপজেলা প্রশাসন চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে ওইখানে ত্রাণ পৌঁছানো দেওয়ার জন্য। এবং ওইখানকার যদি ত্রাণ পৌঁছায়, শুধু ত্রাণ পৌঁছালে হবে না, খাদ্য নয়, ওখানে কিন্তু আসলে সুপেয় যে পানি সংকট প্রচুর। একমাত্র আপনি জানেন যে পাহাড়ি অঞ্চলে একমাত্র ঝর্ণা থেকে কিন্তু পানি, যেহেতু ওই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে এবং কুয়া থেকে পানি সংগ্রহ, যেহেতু এখন ঝর্ণা পানি ফেপে যেহেতু বৃষ্টিপাত, সেখানে আসলে খাবার পানীয় উপযোগী নয়, সেক্ষেত্রে কিন্তু সুপেয় পানিটা সবচেয়ে বড় সুপেয় পানির দরকার অভাব বলে আমি রয়েছে মনে করি। এবং যারা প্রাপ্তবয়স্ক তারা হয়তো সহ্য করতে পারবেন, কিন্তু শিশু খাদ্য অভাবে আসলে শিশুদের কি অবস্থা সেটা তো অনুমান করাই যাচ্ছে। আপনি আছেন আমাদের সঙ্গে, জহির রায়হান, আপনি একটু বান্দরবনের খবর বলবেন, কারণ সেখানে বিভিন্ন সময় পর্যটকরা যান এবং এরকম পরিস্থিতিতে তারা আটকেও পড়েন। এবার তেমন ঘটনা শুরুর দিকে ঘটেছিল, এখনকার ছবিটা একটু বলবেন আসলে, এবং সেখানে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা এখন পর্যন্ত। জি, আপনি যেমনটা বলেছেন, বন্যা কারণে আসলে অনেক এলাকায় যেগুলো প্লাবিত হয়েছে, কিন্তু অতীতের বন্যা কিন্তু এইসব এলাকায় কিন্তু প্লাবিত হয়নি। আর এটা মূলত বন্যার পানি দ্রুত বাড়ার কারণ হচ্ছে যে আপনার আমাদের দুইটি নদী আছে, সাঙ্গু এবং মাতামুহুরী নদী। মাতামুহুরী এবং সাঙ্গু নদীর উজানে যদি বৃষ্টিপাত যদি বেশি হয়, এই পানিগুলো কিন্তু এই যে উপজেলা সদর হয়ে জেলা সদর হয়ে কিন্তু এই পানিগুলো পাশ হয় সাঙ্গু নদীর মাধ্যমে। তো নদী দীর্ঘদিন ধরে নদী কিন্তু নাব্যতা হারিয়েছে, এবং নদীর যে গভীরতা ছিল, গভীরতা কমে যাওয়ার কারণে কিন্তু পানি ধারণ ক্ষমতা কিন্তু নেই। কমে যাচ্ছে। যার কারণে পানিগুলো কিন্তু যাওয়ার সময় কিন্তু শহরের যে নিম্ন অঞ্চলগুলো আছে, নিম্ন অঞ্চলগুলো প্রবেশ করে। আর এবারের যে বন্যা শুরু হওয়ার আগে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ছিল, থানচি, নাফাবুগুম এবং এই যে তিন্দু এলাকায়, এবং রুমার বগ এলাকা এবং কেয়াগড় এলাকায়। আসলে যে বৃহস্পতি গত এক সপ্তাহ আগে, মানে যেদিন পর্যটকরা এখানে এসেছিল, এর পরের দিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি এবং পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে এবং সড়ক ধসে এবং সড়ক